পাবলিক ভয়েসের রেড মাইক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা রেড মাইকের সমসাময়িক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, দেশের সাম্প্রতিক অবস্থাগুলো নিয়ে আমরা কথা বলি। আমরা আজকে আমাদের সাথে আমরা পেয়েছি, আমরা কথা বলবো বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নবনির্বাচিত সাধারণ সম্পাদক, তাদের ত্রয়োদশ কংগ্রেসের মধ্যে দিয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক, এদেশের বামপন্থী আন্দোলনের দীর্ঘদিনের পরিচিত মুখ আব্দুল্লাহ কাফি রতন আজকে আমাদের সাথে আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে এই যে কংগ্রেস আপনাদের হলো, ত্রয়োদশ কংগ্রেস আপনাদের হলো, সেই ত্রয়োদশ কংগ্রেসে আপনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এবং এই কংগ্রেসের মধ্যে দিয়ে আসলে অনেক কমিউনিস্ট পার্টি, তো কংগ্রেস হওয়ার কথা ছিল আরো এক বছর পরে, তারই কংগ্রেস হলো এই সময়, এবং অনেক ধরনের আলোচনা ছিল, অনেক রকমের প্রশ্ন ছিল মানুষের মধ্যে, এবং দেশের একটা নতুন রাজনৈতিক পরিস্থিতি, সেই নতুন রাজনৈতিক পরিস্থিতিতে আপনাদের সেটাকে মূল্যায়ন করা, সেটার জন্য এই কংগ্রেসটাও বিশেষ একটা গুরুত্বপূর্ণ ছিল। শুরুতেই যদি আপনি আমাদের সংক্ষেপে একটু বলতেন যে কোন কোন দিক থেকে কমিউনিস্ট পার্টি এবারে কংগ্রেসটা বিশেষ গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। এটা খুবই আপনি না জিজ্ঞেস করলে আমি বলতাম। সেটা হচ্ছে যে আমাদের কংগ্রেসটা আমাদের পার্টির জীবনে খুবই গুরুত্বপূর্ণ, এবং এই কংগ্রেসটা হওয়ার কথা ছিল 2026 সালের ফেব্রুয়ারি মাসে। আমরা 2024 সালের অক্টোবরে আমাদের পার্টির গত কংগ্রেস, দ্বাদশ কংগ্রেসের প্রায় 180 জন সদস্য, আমরা প্রতিনিধি, আমরা কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন জানাই যে 2024 সালের জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থান পুরোপুরি চরিত্রগতভাবে আমাদের দেশের রাজনীতিকে পরিবর্তন করে দিয়েছে। ফলে এই যে নতুন যে একটা পরিস্থিতি তৈরি হলো, একটা নতুন বন্দোবস্ত তৈরি হলো, সেই নতুন পরিস্থিতিতে আমাদের রাজনীতিকে নতুনভাবে ঢেলে সাজানো দরকার, এবং ক্ষমতাকে অ্যাড্রেস করা, ক্ষমতাকে চ্যালেঞ্জ করা, ক্ষমতা ইন্টারভেইন করার যে বিষয়গুলি, সেইগুলি আমাদের রাজনীতিতে প্রাধান্য দেওয়া দরকার। সেই বিষয়গুলি চিন্তা করে আমরা কংগ্রেসকে এগিয়ে আনার জন্য বিশেষ কংগ্রেস করার জন্য বলেছিলাম। তখন কেন্দ্রীয় কমিটি বলেছে যে বিশেষ কংগ্রেস না, আমরা আমাদের যে ত্রয়োদশ কংগ্রেস সেটাই আমরা একটা সিদ্ধান্ত হয়েছিল মে মাসে হবে, কিন্তু সেটা পিছিয়ে সেপ্টেম্বরে আমরা করতে পেরেছি। হয়তো আমাদের শিডিউল টাইমের 6 মাস আগে আমরা এই কংগ্রেসটা করেছি। আর আপনি বলছিলেন যে আমি নির্বাচিত হয়েছি, আমিও আরেকটা মিডিয়াকে বলেছিলাম যে এটা কোনো প্রমোশন না, আমি যে জেনারেল সেক্রেটারি হলাম এটা কোনো প্রমোশন না, একটা নতুন দায়িত্বে আমাকে আসতে হয়েছে। প্রায় 41 বছরের রাজনৈতিক জীবনে আমি 84 সালে ছাত্র ইউনিয়নে যোগদান করার মধ্য দিয়েই আমার রাজনৈতিক জীবনের সূত্রপাত। সেই হিসাবে প্রায় 41 বছর ধরে আমি ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, আর পার্টির সাথে তো আমি পার্টির সদস্যপদ পেয়েছিলাম 27 সালে, প্রার্থী সদস্য হয়েছিলাম 27 সালে, এবং 27 সালের শেষের দিকে আমি সদস্য হয়েছিলাম। ফলে একটা দীর্ঘদিন ধরে কমিউনিস্ট পার্টির সাথে আছি, এবং কমিউনিস্ট পার্টির উত্থান পতন সেটা প্রত্যক্ষ করার সৌভাগ্য আমার হয়েছে। আপনার 86, 87, 88, 89, 90 আমাদের পার্টির যে বিশাল বুম, যে বিশাল ব্যক্তি হয়েছিল, সেটা সমস্ত গণসংগঠন, ছাত্র বলেন, যুব বলেন, নারী বলেন, শ্রমিক বলেন, ক্ষেত মজুর বলেন, সবচেয়ে বিষয় ছিল ক্ষেত মজুর আন্দোলনে। সেই সময় খাস জমি দখলের যে লড়াই, সেই লড়াইয়ের মধ্যে দিয়ে সারা দেশের প্রতিটা জেলা উপজেলায় আপনার ইউনিয়নে কমিউনিস্ট পার্টি ছড়িয়ে পড়েছিল, এবং এইটাই কিন্তু আমাদের পার্টির ভিত্তি ছিল। আবার সেই পার্টি কিভাবে ক্রমান্বয়ে হলো সংকুচিত হয়ে যায় সেটাও আমার দেখার দুর্ভাগ্য হয়েছে। 91 সালে সোভিয়েত বিপর্যয়ের পরে আমাদের পার্টির একটা বড় অংশ, 77 জনের কেন্দ্রীয় কমিটির 64 জন, সবাই যে বিলোপবাদী ছিল আমি এটা বলবো না, সবাই যে অন্য পার্টিতে চলে গেছে এটা বলবো না, কিন্তু 64 জনের মধ্যে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল, আমাদের পার্টির সাথে আর সম্পর্ক রাখে নাই। পরে অবশ্য কেউ কেউ ফিরে এসেছে, কিন্তু 13 জন, 77 জনের মধ্যে মাত্র 13 জন সক্রিয়ভাবে আমাদের পার্টিকে রক্ষার জন্য লড়াই করে। আর তারা যে সহযোগিতা পেয়েছিলেন, 100% সহযোগিতা পেয়েছিলেন ছাত্র ইউনিয়নের কাছ থেকে, ছাত্রদের কাছ থেকে। ছাত্ররা 100% তাদের সাথে ছিল। ফলে অন্যান্য গণসংগঠনগুলি, কমিউনিস্ট নেতারা কমিউনিস্ট পার্টি ত্যাগ করলেও ছাত্রদের সহযোগিতায় আমাদের 13 জন কমরেড, তারা 1993 সালের 15 জুন নতুন করে আমাদের কমিউনিস্ট পার্টির
রিভাইভাল, সেই কাজটা তারা করে। এটা আমরা আমাদের একটা পুনর্জাগরণের মতো আমরা মনে করি। এবং আমাদের সেই সময় কমিটমেন্ট ছিল যে আমরা একটা নিউ টাইপ অফ কমিউনিস্ট পার্টি আমরা গড়ে তুলব। সেই জায়গায় হয়তো আমাদের কিছু ব্যর্থতা আছে, ইয়ে আছে, কিন্তু এই ত্রয়োদশ কংগ্রেস আমাদের পার্টিকে একটা নতুন শক্তির জায়গায় নিয়ে গেছে। এবং এই নতুন কংগ্রেস, এই ত্রয়োদশ কংগ্রেসটা হচ্ছে একটা প্রজন্মগত পরিবর্তনের কংগ্রেস। আমাদের এ পর্যন্ত যত প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছেন তারা সবাই কিন্তু বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আমরাই প্রথম প্রেসিডেন্ট সেক্রেটারি হলাম, আমার প্রেসিডেন্ট কমরেড কাজী সাজ্জাদ চন্দন এবং আমি। আমরাই হচ্ছি মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম। যদিও আমাদের জন্ম মুক্তিযুদ্ধের কয়েক বছর আগে হয়েছিল, কিন্তু আমরা মানে রাজনৈতিকভাবে মুক্তিযুদ্ধ এবং আমাদের এই পর্যন্ত যতজন জেনারেল সেক্রেটারি হয়েছেন, প্রেসিডেন্ট হয়েছে, একমাত্র রহিম হোসেন প্রিন্স ছাড়া সবারই কিন্তু রাজনৈতিক জীবন 60-এর দশকে শুরু হয়েছিল। ফলে এই যে প্রজন্মের পরিবর্তন আমরা করলাম কমিউনিস্ট পার্টিকে, এবং সেটা আমাদের সকল লেভেলে আমরা এই প্রজন্মের পরিবর্তন করলাম। এইটা একটা নতুন দিক উন্মোচন করেছে এবং একটা নতুন শক্তির দিক উন্মোচন করেছে। আমাদের কংগ্রেসে যাওয়ার আগে যেই গসিপগুলি আমরা শুনতাম যে কমিউনিস্ট পার্টি বিভক্ত হয়ে যাবে, কমিউনিস্ট পার্টি ভেঙে যাবে, কমিউনিস্ট পার্টি ভেঙে যাওয়া সময়ের ব্যাপার মাত্র, সেই সব মানে কথার মুখে, সেই সব গসিপের মুখে ছাই দিয়ে আমরা খুবই ঐক্যবদ্ধভাবে এবং গণতান্ত্রিকভাবে আমরা একটা কমিটি নির্বাচিত করেছি। আমরা মনে করি যে ত্রয়োদশ কংগ্রেস আমাদের পার্টিকে অনেক বেশি শক্তিশালী করেছে। এই কংগ্রেসের সূত্র ধরেই যদি বলি যে মানে কংগ্রেসের যে রাজনৈতিক বিপ্লবের ক্ষেত্রে আপনারা বলেছিলেন যে দ্বাদশ কংগ্রেসেই আপনাদের হচ্ছে যে সমাজতান্ত্রিক বিপ্লবের চিন্তাটা বা সেটা মানে এখানে পূর্ণ প্রতিবাদ বিকশিত হয়েছে কিনা সেটা নিয়ে আমাদের কংগ্রেসে কিন্তু মানে কেন্দ্রীয় কমিটির রিপোর্ট ছাড়া দুইটা ইয়ে থাকে, ডকুমেন্ট থাকে। একটাকে বলি আমরা রণনীতিগত দলিল ঘোষণা কর্মসূচি, যেটার পোশাকি নাম। আরেকটা হচ্ছে রণকৌশলগত দলিল, যেটাকে আমরা বলি রাজনৈতিক প্রস্তাব। এক্ষেত্রে দুইটাই কিন্তু এবার বিশাল, মানে অন্য কংগ্রেসের তুলনায় অন্যরকম। দ্বাদশ কংগ্রেসের সময় যে রণনীতিগত দলিল, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছিল। ওই কমিটির আমি আবার আহ্বায়ক ছিলাম। তখন আমরা খুব আলোচনা করে দেখি, সেই কমিটিতে এম এ আকাশ ছিলেন, ডাক্তার মোহাম্মদ দাস ছিলেন, এরকম আমরা 6-7 জন ছিলাম, শাহিন রহমান ছিলেন, তো যারা তাত্ত্বিক হিসাবে আমাদের পার্টিতে পরিচিত। আমরা অনুভব করলাম যে আমাদের পার্টি যে রণনীতিগত দলিল, এটা একটা হিস্ট্রি আছে। হিস্ট্রিটা হচ্ছে কি, 91 সাল পর্যন্ত আমাদের পার্টির যে রণনীতিগত স্লোগান ছিল, সেটা ছিল হলো সমাজতন্ত্র অভিমুখীন জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন। জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের প্রধান শর্ত হচ্ছে যে বিজয়ী শ্রমিক শ্রেণীর সহযোগিতায় অধনবাদী পথে বিকাশ। তার মানে পুঁজিবাদকে বাইপাস করে আমরা একটা মানে পুঁজিবাদের প্রারম্ভিক একটা রাষ্ট্র, সেটা পুঁজিবাদকে, পূর্ণ পুঁজিবাদকে বাইপাস করে আমরা সমাজতন্ত্রে চলে যাব। হ্যাঁ, কিন্তু 91 সালে সোভিয়েত এবং পূর্ব ইউরোপের বিপর্যয়ের পরে আমাদের অনেক মানে কঠিনভাবে ভাবতে হলো যে যখন অ্যাবসেন্স অফ মানে বিজয়ী শ্রমিক শ্রেণী বা কি করব, তখন আমাদের রণনীতিগত দলিল আমরা নিতে পারিনি। 93 সালেও আমরা নিতে পারিনি। 95 সালে আমাদের ষষ্ঠ কংগ্রেস হয়েছিল, সেখানেও আমরা নিতে পারিনি। আমরা 99 সালে আমাদের সপ্তম কংগ্রেসে আমরা গ্রহণ করেছিলাম সমাজতন্ত্র লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধন। সেইটা 24 বছর ধরে চলেছে। এরপরে সপ্তম কংগ্রেসের পরে আপনার দ্বাদশ কংগ্রেস পর্যন্ত সমসাময়িকীকরণ করে আমরা চলেছি। দ্বাদশ কংগ্রেস আমাদের উপলব্ধি হলো যে আমাদের দেশে পুঁজিবাদের পরিপূর্ণ বিকাশ সম্পন্ন হয়েছে। ফলে আমাদের বিপ্লবের স্তরেও পরিবর্তন হয়েছে, উৎপাদন পদ্ধতি যেহেতু পরিবর্তন হয়েছে, বিপ্লবের স্তরেও পরিবর্তন হয়েছে। তখন আমরা মনে করলাম যে আমাদের দ্বাদশ কংগ্রেসে আমাদের হাতে সময় নাই, ত্রয়োদশ কংগ্রেসে গিয়ে আমরা এই যে রণনীতিগত দলিল আমরা পরিবর্তন করব। তার আগে 4 বছর আমরা আমাদের সমস্ত লেভেলে, আমাদের কর্মী লেভেলে, আমাদের সমর্থক শুভানুধ্যায়ী, আমাদের বন্ধু প্রতিম সংগঠন এবং আমাদের দেশের বাইরে যেসব কমিউনিস্টদের সাথে আমাদের যোগাযোগ আছে, তাদের সঙ্গে আমরা কনসালটেশন করি, কিন্তু সেই কাজটা আমরা করতে পারিনি। আমাদের করোনার কারণে, নানা সিচুয়েশনের কারণে করতে পারিনি। এইবার কংগ্রেসের আগে আমরা খসড়া রণনীতিগত দলিল আমরা রচনা করেছি।
কিন্তু বিপ্লবের স্তর নির্ধারণ করতে গিয়ে আমাদের মধ্যে একটু মানে মতের একটু ভিন্নতা তৈরি হয়ে গেছে। কেউ কেউ বলছেন এটা ডাইরেক্ট সমাজতান্ত্রিক বিপ্লব না বলে জনগণতান্ত্রিক বিপ্লব বলা দরকার। তখন আমরা বলছি ঠিক আছে, আমরা কোনো বিপ্লবের স্তরের নাম ঠিক করলাম না, এটা খসড়া থাকুক, এই খসড়া ডকুমেন্ট আমরা কংগ্রেসে নিয়ে যাই, কংগ্রেসে গিয়ে আমরা বলবো যে এই খসড়া ডকুমেন্ট আগামী 3-4 বছর আমরা ব্যাপক আলোচনা করার মধ্যে দিয়ে, যেই আলোচনা আমাদের করার কথা ছিল সেই আলোচনা করার মধ্যে দিয়ে আমরা পরবর্তী কংগ্রেস, চতুর্দশ কংগ্রেসে আমরা এই ডকুমেন্টটা গ্রহণ করব। এটা হচ্ছে আমাদের রণনীতিগত দলিল সম্পর্ক। যেখানে এবার সবচেয়ে বেশি মানে মানুষের দৃষ্টিটা আকর্ষিত হয়েছিল সেটা হচ্ছে রাজনৈতিক প্রস্তাব। আমাদের পার্টিতে 66 সালে দুই ডকুমেন্ট আসছিল, একটা প্রো পিকিং ডকুমেন্ট, একটা প্রো রুশ ডকুমেন্ট আসছিল, কিন্তু ওই দুইটা ডকুমেন্টের কিন্তু কোনো রিজলভ হয়নি। তার আগে কমিউনিস্ট পার্টি ভেঙে গেছে, মানে তারা নিজেরা এটা নিয়ে ডিসকাস করে নাই, হ্যাঁ, ভালোভাবে ডিসকাশন করতে পারে নাই। আবার আপনার পঞ্চম কংগ্রেসে একটা ভিন্ন মতের দলিল দিয়েছে, ওই 13 জনের কথা বললাম, 13 জন মিলে একটা ভিন্ন মতের দলিল দিয়েছে। ওই ডকুমেন্টটাও আলোচনা হয়নি কংগ্রেসে, তার আগে পার্টি ভেঙে গেছিল। এইবার যখন আমরা দুইটা দলিল দিলাম, একটা কেন্দ্রীয় কমিটির দলিল, আরেকটা হচ্ছে আমরা ভিন্ন মত প্রকাশ করেছিলাম 20 জন কেন্দ্রীয় কমিটির সদস্য এবং 3 জন সংগঠন। এই দলিলটাকে আমাদের কেন্দ্রীয় কমিটি ভিন্ন মতের দলিল হিসাবে গ্রহণ করেনি, বলছে এটা ভিন্ন মতের পয়েন্টস, বাট ইটস এ ফুল ডকুমেন্ট। বাট উই এগ্রি, যেহেতু আমরা এই ভিন্ন মত প্রকাশ, আমরা ভিন্ন মতের পয়েন্টস হিসাবে জিনিসটা উল্লেখ করেছি। এবং কংগ্রেসে কমরেড মোহাম্মদ শাহ আলম, আমাদের সাবেক সভাপতি, তিনি কেন্দ্রীয় কমিটির দলিল ব্যাখ্যা করেন, আমি ভিন্ন মতের যে দলিল সেই দলিল আমরা ব্যাখ্যা করি। এবং সেই দুই দলিলের মধ্যে মূলত 24-এর গণ অভ্যুত্থান নিয়ে মত পার্থক্য ছিল, তারপর বাংলাদেশের হিস্ট্রি নিয়ে একটু মত পার্থক্য ছিল। যেমন কেন্দ্রীয় কমিটির দলিলে বলা হয়েছিল যে 72 সালে প্রগতির ধারার সূচনা হয়েছিল, এটা আমাদের থার্ড কংগ্রেসে এই বক্তব্যগুলি নাকচ হয়ে যায়। নাকচ মানে কি, মানে বলা হয় যে অতিরিক্ত আশাবাদ আমরা ব্যক্ত করেছিলাম। আমরা বলেছি যে আমাদের দেশে গত 54 বছর ধরে বা 53 বছর ধরে যতগুলি সরকার আসছে, কোন সরকারই গণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা করে। আমাদের একটা উদাহরণ আমরা দিয়েছিলাম যে 1974 সালের অক্টোবর মাসে কমিউনিস্ট পার্টি ত্রিদলীয় জোটে আছে। ত্রিদলীয় জোট মানে আপনার আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাপ এবং সিপিএম। সেই ত্রিদলীয় জোটের থেকেও কমিউনিস্ট পার্টি 1974 সালের অক্টোবর মাসে একটা রেজলিউশন নেয়। সেই রেজলিউশনটা হচ্ছে যে এই যে বিদ্যমান সরকার, সেই সরকার একটা দুর্নীতিবাদ সরকার, তার দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, তার মন্ত্রী, তার এমপি, তার দলীয় নেতারা সবাই দুর্নীতির মধ্যে। এই ডায়াগনোসিসটা সঠিক ছিল, কিন্তু এই ডায়াগনোসিস করার পরে একটা যে নিদান, যে প্রেসক্রিপশন আমরা দিলাম, এইটা নিয়ে আমি সমালোচনা করছি না। এটা যেহেতু আমরা আমাদের কংগ্রেসে এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি, বলা হলো যে বঙ্গবন্ধুর নেতৃত্বে একটা সৎ দেশপ্রেমী সরকার করতে হবে। আগের সরকারেও কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু। যে সরকারকে দুর্নীতিবাজ বলতেছে, অসৎ বলতেছে, সেই সরকারের এই প্রধানকে দিয়ে আরেকটা সৎ দেশপ্রেমী সরকারের কথা কমিউনিস্ট পার্টি বলছে। এবং সেইটা নিয়ে সারা দেশে বড় বড় ডেমনস্ট্রেশন। এবং আমাদের সব থেকে একতা একটা ইয়ে আছে, দেখলাম ছবি আছে, পল্টন ময়দানে, পুরা পল্টন ময়দানে লোকে লোকারণ্য আমাদের পার্টির তৎকালীন সভাপতি কমরেড মনি সিং সেখানে বক্তব্য রাখছেন। ফলে আমরা বলছি যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে আশাবাদ ব্যক্ত হয়েছিল, সেই আশাবাদ কিন্তু গত 54 বছরে বা মুক্তিযুদ্ধের পরে 3.5 বছর যে সরকার ছিল, সেই সরকার সহ কোনো সরকারই হচ্ছে সেটা আচ্ছা আমাদের জাতিকে উপহার দিতে পারেনি। গত 16 বছরের যে আওয়ামী লীগের শাসন, এটাকে আমরা এক ধরনের বলছি যে এক ধরনের শাসন। সেটা নিয়ে কি পার্টির মধ্যে কোনো মত পার্থক্য ছিল বা সেই বিষয়টা কি ইয়ে আসছে? দলিলে কোনো মানে সেই অর্থে কোনো পার্থক্য ছিল না, কিন্তু অনেক কমরেডের ইয়ে ছিল যে এটা ফেসিস্ট, মানে ক্লাসিক্যাল অর্থে এটা ফেসিস্ট সরকার কিনা। আমরা তো আমাদের দলিল আমরা স্পষ্ট করে বলছি এটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকার। এবং আমরা আগামী 14ই নভেম্বর একটা জাতীয় সমাবেশ করছি। সেই সমাবেশের
মূল ইয়েটাই হচ্ছে যে মানে পতিত কর্তৃত্ববাদী সরকারকে ফিরে আসতে দেওয়া হবে না, আর দক্ষিণপন্থী উগ্র শক্তিকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না, এই প্রসঙ্গে আমরা যাচ্ছি। দেওয়া হবে না, এবং একটা বাম গণতান্ত্রিক সরকার গঠন করতে হবে। সুতরাং আমাদের বক্তব্যটা খুবই ক্লিয়ার যে আগের সরকারটা ছিল একটা কর্তৃত্ববাদী ফেসিস্ট সরকার, আর নতুন যে ভয়ঙ্কর রূপটা আমরা দেখতে মানে যেটা আস্ফালন দেখছি সেটা হচ্ছে দক্ষিণপন্থী ডানপন্থী উগ্রবাদী সরকার। বিষয়টা কিভাবে দেখেন আপনি? ধরেন হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের পর আজকে প্রায় এখন 14 মাস পার হচ্ছে, এই সময়টার মধ্যে এসে যেই রকম একটা পরিস্থিতি বা অনেক যে আশাবাদ তৈরি হয়েছিল মানুষের মধ্যে জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে, এবং সেই সময় এসে তো মানে এই সময় এসে যে রাজনৈতিক পরিস্থিতিটাকে আমরা দেখছি, কিন্তু আপনি বলছিলেন যে এক ধরনের একটা ফার রাইটদের এক ধরনের আস্ফালন চলতেছে, প্রধানমন্ত্রীদের এক ধরনের আস্ফালন চলতেছে, এবং এক ধরনের মানে কি বলে যে কি বলে ধর্মীয় একটা আগ্রাসন, মৌলবাদী আগ্রাসন, সেটা নানাভাবে সেটা মানতেছে, জাতিগত লৈঙ্গিক বৈষম্য বা সেইটার উপর এক ধরনের আক্রমণ সেটা মানে এইটার আসলে এইটার ভিত্তিটা আসলে কোথায়, বা এটা কেন এরকম একটা অভ্যুত্থানের পর তখন মানুষ এত আশা করেছিল এই ধরনের শক্তিগুলো এটা কেন ঘটিয়ে? প্রথম কথা হচ্ছে যে এটা ধরে নিতে হবে বা এইটাই স্বতঃসিদ্ধ বলে মানতে হবে, 24-এর গণ অভ্যুত্থানের কোনো নেতা ছিল না, 24-এর গণ অভ্যুত্থানের কোনো গাইডিং প্রিন্সিপাল ছিল না, গাইডিং ফিলোসফি ছিল না, কোনো দল ছিল না। এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, এবং এই যে কোটি কোটি তরুণ রাজপথে নেমে এসেছিল তারা কিন্তু কোনো দলের ডাকে নামে নাই, কোনো ব্যক্তির ডাকে নামে নাই, কোনো আপনার কোনো ফিলোসফির ডাকে নামে নাই। তারা একটাই বুঝেছিল যে এই সরকারকে হটাইতে হবে, কারণ এই সরকার, প্রথম কথা হচ্ছে মানুষের প্রতি এই সরকারের কোনো মানে শেখ হাসিনা সরকারের কোনো মমত্ব বোধ নাই, মানুষের প্রতি এই সরকারের কোনো মর্যাদা বোধ নাই। আরেকটা হচ্ছে যে কারণে তারা প্রতিবাদ করলেই বলতে পারে যে মানে কি বলে আপনার রাজাকারের নাতিপুতি, এটা বলতে পারে। সবচেয়ে বেশি মানুষ ক্ষুব্ধ হয়েছিল, আমি মিডল ক্লাস বা আপার মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস যারা ক্ষুব্ধ হয়েছিল তারা হয়েছিল হলো শেখ হাসিনা যেদিন বললো যে আমার চাকরেরও তো 400 কোটি টাকার মালিক, সে হেলিকপ্টারে চড়ে গ্রামে যায়, তখন মানুষ বুঝছিল যে এটা তো 100% করাপ্ট একটা সরকার। যে সরকারের প্রধানমন্ত্রীর চাকরি 400 কোটি টাকার মালিক, প্রধানমন্ত্রী কত শো কোটি টাকার মালিক। এই যে ক্ষোভ মানুষের, যেমন ধরেন এই আন্দোলনটা শুরু হয়েছিল কোটা আন্দোলন থেকে, ছাত্রদের সরকারি চাকরিতে করা। এটা তো আর বেসরকারি চাকরি নিয়ে কোনো ইস্যু না, সরকারি চাকরি। বাংলাদেশে সবাই হলো সরকার বেসরকারি চাকরি করে, খুব কিছু লোক মাত্র সরকারি চাকরি করে। এবং বিসিএস এর 200, 2000, 3000 পদের জন্য কোটার যে বৈষম্য, সেই বৈষম্যের কথা বলছে। তাহলে আমাকে বলেন 24 জন রিক্সা শ্রমিক কেন ঢাকা শহরের জীবন দিল, আত্মত্যাগ করলো? কেন একজন সবজি বিক্রেতা আত্মজীবন দিল? কেন একজন মাংস বিক্রেতা জীবন দিল? কেন একজন হকার জীবন দিল? কেন একজন শিশু জীবন দিল? এই যে পুরো প্রক্রিয়াটায় মানুষের মধ্যে গত 15.5 বছরে বঞ্চনার যেই মানে মানুষের মনের ভিতরে বঞ্চনার যেই মানে ফিলিংস, সেটা একটা বিষয়। 3টা নির্বাচন সে ভোট দিতে পারে নাই, এবং তাকে তো আক্কা করে নাই, তার সম্মতি ছাড়াই রাষ্ট্র সরকার গঠন হয়েছে। এই যে বিষয়গুলি, এইগুলি এক জায়গায় চলে আসছে। আর গরিব মানুষের যেই আপনি সরকারি হিসাবেও যদি 850 শহীদ ধরেন, এবং যদি প্রায় 25,000-এর মতো মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন, ধরেন তাদের যদি শ্রেণী বিশ্লেষণ করেন, ইফ ইউ গো ফর ক্লাস ইস্যু, সেখানে দেখবেন অধিকাংশ মানুষই কিন্তু শ্রমজীবী এবং লোয়ার মিডল ক্লাসের মানুষ। আমি পঙ্গু হাসপাতালে এবং চক্ষু হাসপাতালে ওই সময় বেশ কয়েকবার গিয়েছিলাম। যেসব ছেলেরা আহত হয়েছিল তাদের মাঝে একজনকে দেখলাম যে সে 3টা ফ্র্যাকচার, 3টার মানে তার হচ্ছে হলো নারী ভুঁড়ি হলো হয়ে গেছে, তাকে এক ধরনের চিকিৎসা নিতে হবে। তার কোমরের হাড় ভেঙে গেছে, সেটার জন্য এক ধরনের চিকিৎসা নিতে হবে। তার চোখ হয়ে গেছে, সেটার জন্য এক ধরনের চিকিৎসা হবে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম, বাবা তোমার বাবা মা কি করে? সে বললো যে আমার বাবা হলো পঙ্গু, আর মা হচ্ছে বাসায় কাজ করে। বাবা কি করে? বাবা হচ্ছে ওই পঙ্গু অবস্থায়
কোনো একটা বাসায় দারোয়ানের কাজ করে। এবং অধিকাংশ মানুষেরই কিন্তু এই এই মানে চরিত্র। যাত্রাবাড়িতে যতগুলি খুন হয়েছে, যাত্রাবাড়িতে যতগুলি হত্যা হয়েছে, যা বাড়িতে যান, আমি অনেক বাড়িতে গেছি যাত্রাবাড়িতে, তাদের অবস্থা খুবই মানে মাজু, এবং এত দরিদ্র পরিবারের সন্তান তারা। আপনি হাতে গোনা কয়েকটা ছেলে, মানে মেয়ে তো না, কয়েকটা ছেলে যারা উচ্চবিত্ত বা মানে একটু আর্থিকভাবে সচ্ছল পরিবারের সন্তান, বাকি সবারই অবস্থা কিন্তু খুবই মানে অসচ্ছল এবং আর্থিকভাবে খুবই দৈন্যদশার মধ্যে আছে। ফলে এই যে ক্লাস জায়গাটা, তো মানুষের যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল, এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলন শুধু ছাত্রদের কোটা ব্যবস্থার বৈষম্য দূর করবে না, সমাজের মানুষেরও বৈষম্য মানে দূর করবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যারা এই 24শে জুলাইয়ের লড়াইয়ে সেইভাবে অংশগ্রহণ করে নাই, 2-3 জন যদি উপদেষ্টা বাদ দেন, বাকি উপদেষ্টারা কেউই এই গণঅভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল না। প্রফেসর ইউনূসের দূরবর্তী সম্পর্ক খোঁজা হয়, কিন্তু প্রত্যক্ষ, আমরা তো, আপনিও রাজপথে ছিলেন, আমিও রাজপথে ছিলাম, আমরা তো কোনো অনুভব করি নাই যে এখানে প্রফেসর ইউনূস বলে কোনো একটা ব্যক্তির অবস্থান আছে বা উপস্থিতি আছে, আমরা অনুভব করি নাই। সুতরাং এখন কেউ দূরবর্তী কোনো মানে দিয়ে মাস্টার মাইন্ড বলে, অমুক বলে, তমুক বলে, সেগুলিতে হবে না। আপনি যে 2-4 জনের কথা বললাম, তরুণ উপদেষ্টা, তাদেরকে বাদ দিলে, আমি 26শে জুলাই যে গানের মিছিল হয়েছিল আর্মির ব্যারিকেড ভেঙে, সেখানে যে এখন উপদেষ্টা যারা আছে তাদের মধ্যে 4জনকে আমি দেখেছিলাম। বাকি উপদেষ্টারা কোথায় ছিলেন? এরা সবাই ধনী মানুষ, বড় আমলা, বড় প্রফেসর, বড় ব্যাংকার, বড় সবকিছুই, বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তারা কোথায় ছিলেন? তারা তাদের শীতল ঠান্ডা ঘরে বসে কফি খেতে খেতে আপনার টেলিভিশনে এই লড়াই দেখছিলেন এবং আহাউহু করেছেন। কেউ তো একটা বিবৃতি দিয়েছেন, দেখাতে পারবেন আমাকে যে এখন যারা উপদেষ্টা আছে তারা কেউ একটা বিবৃতি দিয়েছে? ফলে তাদের মধ্যে ওই ফিলিংসটা, যে ফিলিংসটা রাজপথে থেকে আমি লড়াই করে পেয়েছিলাম, সেই ফিলিংসটা তাদের মধ্যে নাই। তারা ওই আমলাতান্ত্রিক ভাবে রাষ্ট্র পরিচালনা করতেছে, তারা ওই তাদের ট্র্যাডিশনাল ওয়েতে রাষ্ট্র পরিচালনা করতেছে, তাদের ওই পুরনো ধ্যান ধারণা নিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছে, যার ফলে 11টা সংস্কার কমিশন হয়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 2টা কমিশন হওয়ার কথা ছিল, সেই 2টা কমিশন তো হয় নাই। একটা কমিশন ছিল ছাত্র শিক্ষা ব্যবস্থা নিয়ে হওয়া উচিত ছিল। আমাদের গত 15.5 বছর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা ব্যবস্থা। আমার এটা রিডিং, শিক্ষাকে একবারে মানে মানে কোমর ভেঙে দেওয়া হয়েছে, ঘাড়, কোমর, মাথা সবকিছু ভেঙে দেওয়া হয়েছিল শিক্ষা। আরেকটা দরকার ছিল কৃষি ব্যবস্থা, কৃষি বিপণন, এইগুলি নিয়ে। এই 2টা কিন্তু হয়নি। আবার যেই 11টা হয়েছিল তার মধ্যে যে 5টা জনগণের জীবন মানের সাথে সম্পৃক্ত, নারীদের নিয়ে কমিশন হয়েছিল, মিডিয়া নিয়ে কমিশন হয়েছিল, তারপর আপনার স্থানীয় সরকার নিয়ে কমিশন হয়েছিল, শ্রমিকদের নিয়ে কমিশন হয়েছিল। এই 5টা কমিশন কিন্তু ঐক্যমত্য কমিশনের আলোচনা আসে নাই। ঐক্যমত্য কমিশনের আলোচনা কোনগুলি আসছে? সংবিধান, নির্বাচন কমিশন সংস্কার, দুদক, পুলিশ, জনপ্রশাসন, এইগুলি কেন আসছে? এই যে বর্জুয়ারা, মানে যারা ক্ষমতায় আছে, এলিটরা, তারা আরো কিভাবে জনগণকে ভালোভাবে শাসন করতে পারে, সেই জন্য তারা এইগুলিকে আরো ফাইনেস্ট করতে চেয়েছেন। এই জন্য 100 মানে এই 6টা কমিশনের 166টা প্রশ্ন করে সেইখান থেকে মানে কমিয়ে এনে 84টা প্রশ্ন নিয়ে তারা মানে গত 9 মাস ধরে তর্ক বিতর্ক করেছে। আমরাও উপস্থিত ছিলাম, রাজনৈতিক দল হিসেবে আমরাও ছিলাম, আমরাও সেখানে পার্টিসিপেট করেছি। কিন্তু এখন যখন হলো জুলাই সনদ গঠিত হচ্ছে বা জুলাই সনদ প্রণীত হচ্ছে, তখন যেই প্রশ্নগুলি মুখ্য হয়ে আসতেছে, সেখানে মানুষের জীবন মানের কোনো বিষয়ই সেটা সম্পৃক্ত নেই। সবগুলি হচ্ছে শাসনতান্ত্রিক সব ইস্যু। কিভাবে হলো দুদককে ভালো করা যাবে, কিভাবে হচ্ছে প্রশাসন ভালো করা যাবে, কিভাবে হচ্ছে আপনার বিচার ব্যবস্থা ভালো করা যাবে। কিন্তু কিভাবে মানুষ 2 মুঠো ভাত খাবে, কিভাবে মানুষের মধ্যে বৈষম্য কমবে, সেগুলো হয়। আপনি তো মনে করি এই 3টা ইস্যুতে অ্যাড্রেস করা দরকার ছিল, যে মানুষের ন্যূনতম মজুরি হওয়া উচিত ছিল,
কেউ 20,000 বলে, কেউ 30,000, যে কোনো একটা ন্যূনতম মজুরি ধার্য করা দরকার ছিল এই কমিশনে। এই কমিশনের কৃষকদের ফসলের লাভজনক দাম পাওয়া নিশ্চিত করার বিষয়ে আলাপ করা দরকার ছিল। এই কমিশনের বৈষম্য, সবচেয়ে বড় বৈষম্য হচ্ছে বেতন বৈষম্য, সেই বৈষম্য দূর করার জন্য কথা বলা দরকার ছিল। আপনি যদি কোনো একটা ব্যাংকে যান, আমি ব্যাংকের উদাহরণটা দিই, যেহেতু আমি এক সময় 23 বছর ব্যাংকে কাজ করেছি, ফলে ব্যাংকের উদাহরণটা দিতে আমার পছন্দ, আমি জানি বলে, একবারে আমি ভিতর থেকে জানি বলে আমি। এখানে একজন পিয়ন, একজন গার্ড, একজন ক্লিনার, তার বেতন কত? 8 থেকে 12,000। আর একজন সিইওর বেতন 12 লক্ষ টাকা থেকে 24 লক্ষ টাকা। এটা আমি বানায় বলতেছি না, বাংলাদেশ ব্যাংক যখন অনুমোদন দেয় তখন এইরকম স্যালারি অনুমোদন দেয়। ফলে এই যে বিশাল বৈষম্য, এই বৈষম্য নিরসন করবে কি? কত 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 পার্সেন্ট বৈষম্য? 12,000 আর 12 লাখের মধ্যে বৈষম্য কত শতাংশ এবং কত গুণ, সেটা আপনি বিবেচনা করে দিন। কিন্তু মুক্তিযুদ্ধের পরে বলা হয়েছিল যে 1:10 বা 1:8 এর বেশি বৈষম্য হতে পারবে না। ফলে মানুষের জীবনের পরিবর্তনের জন্য যে কাজগুলি এই অন্তর্বর্তী সরকারের করা দরকার ছিল, সেগুলি তারা করেনি। দ্রব্যমূল্য তারা কমাতে পারে নাই, তারা সিন্ডিকেট ভাঙতে পারে নাই। একটা উদাহরণ দিই, অন্তর্বর্তী সরকারের কিন্তু অগ্রাধিকার নাই। অগ্রাধিকার নাই অর্থ বলছে যে গরিব মানুষের জীবনের পরিবর্তনের কোনো অগ্রাধিকার নেই। একটা উদাহরণ দিই, যেটার সঙ্গে আমি একবারে ওতপ্রোতভাবে যুক্ত ছিলাম। 2020 সালে করোনার মধ্যে শেখ হাসিনা জুলাই মাসের 2 তারিখে 26টা পাটকল বন্ধ করে দিচ্ছে। 52,000 শ্রমিককে করোনার মধ্যে, মানুষের যখন পেটে ভাত নাই তখন আরো জোরে পেটে লাথি মারছে, মারে নাই? 1 ডিসেম্বর বাংলাদেশের চালু 15টা চিনিকলের মধ্যে 6টা চিনিকল বন্ধ করে দিচ্ছে। বাংলাদেশের প্রতি বছর চিনির চাহিদা হচ্ছে 20 লক্ষ মেট্রিক টন। এই যে 15টা চিনিকল খোলা ছিল, সেই চিনিকলগুলি হাইয়েস্ট 1 লক্ষ মেট্রিক টন চিনি আপনার তৈরি করতে পারতেন। তখন বললেন যে আপনি 1 লক্ষ আর 19 লক্ষ তো আপনি আমদানি করেন, 1 লক্ষ আমদানি করলে অসুবিধা কোথায়? এই চিনিকলগুলির পিছনে যে আখের দরকার ছিল উপাদান হিসেবে, 5 লক্ষ আখ চাষী এবং তার পরিবার এটার উপর নির্ভরশীল ছিল। তার মানে কি করলেন? এই কারখানাগুলি বন্ধ করে আখ চাষীদের মেরে ফেললেন, শ্রমিকদের মারলেন, চিনি শিল্পকে ধ্বংস করলেন, এবং আপনি হচ্ছে হলো সিন্ডিকেটের কাছে। করোনার আগে চিনির কেজি ছিল 56 টাকা, এখন চিনির কেজি কত? 120, 25, 30। এবং চিনি কলে মানে চীন খাদ্য শিল্প কর্পোরেশনের যে আখের চিনি প্যাকেট, সেটা 140 টাকা, যেটা ছিল আগে 56 টাকা বা 50 টাকা, 56 টাকা ছিল। সুতরাং এইখানে তখন 5ই আগস্ট হলো। 5ই আগস্টের পরে আমরা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ, আমরা বিজিএমসি এবং চীন খাদ্য শিল্প কর্পোরেশনের কাছে 2টা স্মারকলিপি দিই। বিজিএমসি আমাদেরকে ডেকেছিল, কিন্তু ওনার যে চিফ, একজন ব্রিগেডিয়ার জেনারেল, তিনি এমন মানে উন্নাসিক এবং ভাবে বললেন যে এই দেশে সবাই চোর, এই দেশে এগুলো হবে না, এগুলো লুজিং পজিশন, এগুলো সব ডিসমেন্টেল করে দিতে হবে। আগাইল না কথা। কিন্তু চীনীয় খাদ্য শিল্প কর্পোরেশনের শিল্প মন্ত্রণালয়ের অধীন আমরা somehow we can reach উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র। তিনি এক সময় 90 গণঅভ্যুত্থানের সময় আমার সিনিয়র ছিলেন, আন্দোলনের একজন কর্মী ছিলেন। তাকে আমরা রিচ করি এবং তিনি একটা টাস্ক ফোর্স করেন। সেই টাস্ক ফোর্স আমাকে হলো যুগ্ম আহ্বায়ক করেন এবং পদাধিকার বলে চীনীয় খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যানকে আহ্বায়ক করা হয়। আমি এবং আমাদের সঙ্গে যারা ছিলেন, ওইখানকার যে চিফ ইঞ্জিনিয়ার, তিনি রিটায়ার করেছেন, গত বছরের ডিসেম্বরে রিটায়ার করেছেন, মিলে প্রচন্ড পরিশ্রম করে এবং চীনীয় খাদ্য শিল্প কর্পোরেশনের জুনিয়র অফিসার যারা খুবই দেশপ্রেমিক, আই মাস্ট সে, তাদের সহযোগিতা আমরা একটা প্রতিবেদন তৈরি করি। সেই প্রতিবেদন ভেটিং করে শিল্প মন্ত্রণালয়, সেই প্রতিবেদন ভেটিং করে অর্থ মন্ত্রণালয়, এবং সেইটা প্রধান উপদেষ্টার কাছে যান। প্রধান উপদেষ্টা তার
আমি ডেফিনেটলি তাকে প্রশংসাই করব। তিনি ডিসেম্বর মাসে, গত বছরের ডিসেম্বর মাসে শেখ হাসিনার যে অবৈধ নির্দেশ সেটা প্রত্যাহার করে নেন এবং বলেন যে প্রতি বছর 2টা করে পর্যায়ক্রমে 6টা চিনি কল পুনরায় চালু হবে। আমরা তো খুশি। সেই খুশিতে আমরা চিনি কলগুলিতে গিয়ে প্লান্টেশন হলো উদ্বোধন করলাম 2টা চিনি কল। একটা হচ্ছে হলো রংপুরের শ্যামপুর চিনি কল, আরেকটা হচ্ছে হলো দিনাজপুরের শতাবগঞ্জ চিনি কল। এইটা একটু জানার বিষয় যে চিনি যে আখের প্লান্টেশন শুরু হয় সেপ্টেম্বর মাসে, এইটা খুব টেনে নিয়ে গেলে জানুয়ারি মাস শেষ পর্যন্ত নেওয়া যায়। আখ বড় হতে লাগে হলো 14 মাস, মানে পরিপক্ক হতে লাগে 14 মাস, তারপর এটা কেটে মারাই করা হয়। তো এই যে সেপ্টেম্বর গেল, আমরা তো জানুয়ারি থেকে হলো নানা রকম দেন দরবার করতেছি। প্রথম বছরে শুধুমাত্র প্লান্টেশনের জন্য আপনার সিডিএ বলে, যারা হলো মানে চিনি শিল্প কর্পোরেশনের পক্ষ থেকে বা এই আখের যেই কারখানা তার পক্ষ থেকে মানে ইক্ষু উৎপাদনের বা ইক্ষু চাষের দেখভাল করেন। তিনি বীজ, সার, কীটনাশক এবং বাইব্যাক করার যে কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্ট উনি সাইন করেন। তো এরকম সিডিএ লাগবে, বীজ লাগবে, সার লাগবে, কীটনাশক লাগবে এবং এক একর জমিতে আখ চাষ করতে 3 টন বীজ লাগবে। তো সেগুলি পরিবহনের জন্য কিছু বড় ট্রাক লাগবে। এইগুলির জন্য 17 কোটি টাকা দরকার ছিল। 17 কোটি, মাত্র 17 কোটি। রাষ্ট্রের জন্য 17 কোটি টাকা হচ্ছে এই যে পিনাটো। সেই 17 কোটি টাকা আমরা এখন পর্যন্ত স্যাংশন করাতে পারলাম না। কেন পারলাম না? উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং আমাদের মাঝখানে যে একটা বিশাল আমলাতন্ত্র আছে, সে আমলাতন্ত্র হচ্ছে হলো এটার মধ্যে বড় বাধা। আমলাতন্ত্র বলছে যে উই আর নট গোয়িং ফর ফাইন্যান্স লুজিং কনসার্ন। সরকারের এই যে কৃষক এবং মানে একটা চিনি শিল্প, তাকে রক্ষা করার যে প্রায়োরিটি, 17 কোটি টাকা দিলে কিন্তু এটা শুরু করা যেত, সেই প্রায়োরিটি সরকারের নাই। এইটা বোঝানোর জন্য এত বড় গল্পটা আমি বলতে বাধ্য হইলাম। কারণ এই যে প্রায়োরিটিহীন এই সরকার, ফলে গরিব মানুষের কোনো প্রায়োরিটি সরকারের কাছে নাই, মেহনতি মানুষের কোনো প্রায়োরিটি সরকারের কাছে নাই। যদি থাকতো, যে রিক্সা শ্রমিকরা 24 জন জীবন দিল, তাদের আপনি 2024 সালের নভেম্বর মাসে আপনি বলতে পারতেন না 3 দিনের মধ্যে ঢাকা শহর থেকে রিক্সাকে উচ্ছেদ করতে হবে। এবং নভেম্বর মাসের 24 তারিখ হাজার হাজার রিক্সা শ্রমিক ঢাকা শহর দখল করে ফেলেছিল এবং কোর্ট বাধ্য হয়েছিল তারা যে রায় দিয়েছিল সেই রায়কে রিভোক। আমরা একটা সময় পর্যন্ত দেখলাম যে আমাদের সংবিধান, সেই সংবিধানকে বলা হয়ে যে আমাদের সংবিধানের মধ্যেই নাকি ফ্যাসিবাদের ভিত্তি উঠাইতে আছে এবং কেউ কেউ সংবিধান উপরে ফেলা, সংবিধান ছুড়ে ফেলে দেওয়া, এইসব আলোচনাও আসলে, কেউ কেউ টয়লেট পেপারও বলছে। এই ধরনের মন্তব্য আসলে। আর সাম্প্রতিক সময় আপনিও দেখলাম যে আসলে সিকিউরিটি সংবিধানের সাথে কোনো সংবিধানের মূলনীতির প্রশ্নকে না করবেন, এরকম একটা অবস্থা আপনি নিয়েছেন। তো এখন এই যে অবস্থাটা হলো যে কেউ কেউ যে এখন সংবিধানের এই মূলনীতি ফ্যাসিবাদকে ইয়ে করতেছে, এবং এটা আসলে আমাদের কি বলে যে স্বাধীনতার যে ঘোষণা, এবং এরপর এটা মুজিববাদ, এইরকম ভাবে নানান যে এটা আসলে মুজিববাদী সংবিধান আছে, এরকম ভাবে যে কথাগুলো বলা হচ্ছে। তো সেই সকল প্রেক্ষিতে আপনার কি মনে হয় যে মানে এই আমাদের সংবিধানের সাথে আসলে যে ফ্যাসিবাদের ভিত্তি বলা হচ্ছে যেটাকে, এইরকম এই বিষয়টা আসলে কতটা এটা কতটা সম্পর্কিত, মানে আমাদের সংবিধানের সাথে কি হয়? আপনি যদি আমার মানে ঐক্যমত্য কমিশনে আমি মাত্র 2 দিন গিয়েছি, কারণ হচ্ছে তার আগে আমাদের সাবেক সাধারণ সম্পাদক প্রিন্স ঐক্যমত্য কমিশনে আমাদের নেতৃত্ব দিত। আমি 2 দিনে গিয়ে প্রথম দিন আমাকে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছে, সেদিন আমি একটা কারেকশন দিয়েছিলাম সংবিধান, সেটা পরে বলছি। আর দ্বিতীয় দিন আমি 8 মিনিট বক্তৃতা দিতে পেরেছি, তার মধ্যে এনসিপি কন্টিনিউয়াসলি হলো মানে আমার বক্তৃতায় বাধা দিচ্ছিল। তারপরে যিনি সঞ্চালনা করছিলেন মনির হায়দার ভাই, তিনিও বাধা দিচ্ছিলেন বারবার। সর্বশেষ 7 মিনিটের মাথায় এসে মানে সভাপ্রধান এবং কমিশনের ভাইস প্রেসিডেন্ট তিনি বলছেন আপনাকে আর 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে। ওই বক্তৃতার প্রথম যে কথাটা আমি বলছিলাম, মানে ফার্স্ট মিনিটে আমি যে কথাটা বলেছিলাম, সেই কথাটা আমি আপনাকে রিপিট করব। আমরা যারা অর্থনীতির ছাত্র বা আমরা যারা সমাজবিদ্যার ছাত্র, যারা আমরা সমাজটাকে বুঝি, আমরা তো কি বলি, আমরা বলি যে অর্থনীতির ঘনীভূত প্রকাশ হচ্ছে রাজনীতি। সুতরাং আমাদের সমাজে যদি
ফেসিবাদের আর্থসামাজিক অবস্থা যদি ফেসিবাদ তৈরি করার সুযোগ না থাকে, একজন অনেক চেষ্টা করে ফেসিস্ট হইতে পারবে না। আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মানির দিকে যদি তাকান, বা জার্মানির যে আর্থসামাজিক অবস্থা ছিল এবং জার্মানিকে যেভাবে ইউরোপীয় দেশগুলি ভাগ করে নিয়ে গেছিল, বা ইটালির কথা যদি ধরেন, সেখানে মুসলিনি যেভাবে ফেসিস্ট হয়ে উঠেছিল, যদি হিস্ট্রিটা দেখেন, ওইখানকার আর্থসামাজিক অবস্থা এবং সেই আর্থসামাজিক অবস্থায় মানে ইয়ের মতো একটা নাৎসি দলকে জার্মানির জনগণ হলো ভোট দিয়ে হলো নির্বাচিত করেছিল। শুধু আমি যে কথাটা কমিশনে বলেছিলাম, আজকে এই কথাটা বলি, যে ভেবে দেখা দরকার আছে, যারা বলছেন তারা যদি গভীরভাবে হলো চিন্তা করেন যে কখনো মানে আর্থসামাজিক অবস্থা হচ্ছে ফেসিবাদের জন্ম দেয়, সংবিধান কখনো ফেসিবাদের জন্ম দিতে পারে না। সংবিধান ফেসিবাদের জন্ম দেয় না। ফেসিস্টরা যখন ক্ষমতা দখল করে তখন তারা হয় আগে সংবিধান অ্যাব্রোগেট করে দেয়, আইয়ুব খান যেমন কি করেছিল। আমাদের 47 সালে যখন পাকিস্তান স্বাধীন হয়, 49 সাল থেকে 56 সাল পর্যন্ত এই যে কয় বছর, 7 বছর ধরে সংবিধান রচনা করার চেষ্টা করেছিল। 2টা গণপরিষদ সংবিধান রচনা করতে পারে না। হ্যাঁ, তারপরে 56 সালে সংবিধান রচিত হয়েছিল। সেই সংবিধানকে 58 সালে অক্টোবর মাসে আইয়ুব খান ক্ষমতা এসে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিল। ওই সংবিধান বাদ, 7 বছর পরিশ্রম করে মানুষ যে সংবিধান বানিয়েছিল, আইয়ুব খান এক তুড়িতে সে সংবিধান বাতিল করে দিয়েছিল এবং 62 সালে সে নিজেই একটা সংবিধান রচনা করে দিয়েছিল। ফলে আপনার ফেসিস্টরা যখন ফেসিস্ট হয়ে উঠে, একজন ডেমোক্রেটিক ব্যক্তিও ফেসিস্ট হয়ে উঠতে পারে। একজন কি বলে স্বাধীনতা সংগ্রামে লড়াই করার মধ্য দিয়ে একটা লোক ক্ষমতা নেওয়ার পরও ফেসিস্ট হয়ে উঠতে পারে। এটাই আফ্রিকাতে ভুরি ভুরি উদাহরণ আছে, নাম বললাম না কারণ, কিন্তু প্রচুর ফেসিস্ট আফ্রিকাতে আছে যারা স্বাধীনতা সংগ্রামের মূল নেতা ছিল। তারা এসে তাদের মতো করে সংবিধান রচনা করে। শেখ হাসিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী, এগুলির মধ্য দিয়ে তার ক্ষমতাকে নিরঙ্কুশ করছে। ফেসিস্টরা কি করে? ক্ষমতাকে নিরঙ্কুশ করে। শেখ হাসিনা তাই করেছে। ফলে শেখ হাসিনা সংবিধানটাকে ফেসিস্ট করেছে তা কিন্তু না, সে ফেসিস্ট হওয়ার প্রবণতা এই সমাজের মধ্যে ছিল বলে সে ফেসিস্ট হওয়ার পরে এবং সংবিধানকে পরিবর্তন করে তার ক্ষমতাকে নিরঙ্কুশ করেছিল। ফলে আমি ওখানে বলেছিলাম যে এটা ভাবা দরকার, যারা আপনারা বলেন যে সংবিধান ফেসিস্ট তৈরি করে, তারা আবার আরেকবার ভেবে দেখবেন। হ্যাঁ, আলী রিয়াজ মানে অধ্যাপক আলী রিয়াজ তো সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানী, সুতরাং তার এটা আরো আমার চেয়ে অনেক ভালো বোঝার কথা, এবং তিনি সাবেক কমিউনিস্ট বা লেফট। সুতরাং এই মার্কস অ্যাঙ্গেলস লেনিনের এই পুস্তক তার অজানা নয়, বা এই থিওরিও তার অজানা নয়। ফলে মানে এখন যদি কেউ বলে যে এই সংবিধান ফেসিস্ট তৈরি করছে, সেটা আমি সংবিধানের মূলনীতি বদলের ব্যাপারে এরা তো কেন, মানে সক্রিয় কেন, বা এটা নিয়ে এমন একটা ঋণীর অবস্থান কেন আছে? ধরেন আমি একটা কথা বলি, এটাও কিন্তু আমি ওই 8 মিনিটের বক্তৃতার শেষ মিনিটে এটা বলছিলাম। শেখ হাসিনা একটা ন্যারেটিভ তৈরি করতেছে, ওয়ান ন্যারেটিভ অফ মুক্তিযুদ্ধ। সেই ন্যারেটিভটা কি ছিল? যে এই মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর অবদান, এই মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের অবদান, এই মুক্তিযুদ্ধ শেখ পরিবারের অবদান, বা আর আশেপাশে আর কেউ নাই। এটা তো সত্য যে বঙ্গবন্ধুর ডাকে, বঙ্গবন্ধুকে সামনে রেখে নেতা মেনে এই যুদ্ধ হয়েছে, বুঝছেন? কিন্তু এই যুদ্ধটা কে পরিচালনা করছে? বঙ্গবন্ধু করছে? বঙ্গবন্ধু তখন হলো পাকিস্তানের জেলে। যুদ্ধটা পরিচালনা করেছেন তাজউদ্দিন আহমেদ উইথ দি হেল্প অফ আপনার জেনারেল উসমানী এবং তার মন্ত্রী পরিষদ, এবং তার সঙ্গে যুক্ত হয়েছিল নন আওয়ামী লীগ কিছু ব্যক্তিত্ব যারা উপদেষ্টা হিসাবে কাজ করেছেন। তারা কোথায় ইতিহাসে? তারা কোন জায়গায় আছে তারা ইতিহাসে? আপনি শুনে আশ্চর্য হবেন, বা আপনার শ্রোতারা দর্শকরা আশ্চর্য হবে। কমরেড মনি সিং, অধ্যাপক মোজাফর আহমেদ, মোহাম্মদ ফরহাদ, মোজা ইসলাম সেলিম, সাইফুদ্দিন মানিক, পঙ্কজ ভট্টাচার্য, মতিয়া চৌধুরী সহ ন্যাপ সিপিবি ছাত্র ইউনিয়নের যারা নেতা ছিলেন, তাদেরকে মুক্তিযোদ্ধা হতে হয়েছে কোর্টের রায়ে। হাইকোর্ট নির্দেশ দিয়েছে এই 2337 জন, কতজন, 27 জন, তারা মুক্তিযোদ্ধা।
তখন সরকার হলো তাদেরকে মুক্তিযোদ্ধা হওয়ার নিবন্ধন করতে বাধ্য হয়েছে। এটার কাছে বলতে হবে যে কমরেড মুজিব হাসান সেলিম, কমরেড ফরহাদ, কমরেড মনি সিং যিনি উপদেষ্টা ছিলেন মুজিবনগর সরকারের, অধ্যাপক মুজাফর আহমেদ যিনি উপদেষ্টা ছিলেন মুজিবনগর সরকারে, তাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিতে হচ্ছে হাইকোর্ট থেকে। এই যে ওয়ান ন্যারেটিভ, সেই ন্যারেটিভ শেখ হাসিনাকে ফেসিস্ট করেছে। একইভাবে কেউ যদি মনে করে, আমি আগে বলেছি এটা কারো একক অবদান না, কেউ যদি মনে করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যদি মনে করে, আর এনসিপি তো যে কোটি কোটি তরুণ রাস্তায় নেমেছিল তার 0.5%ও না এনসিপি, কারণ অধিকাংশ ছাত্র তারা এই লড়াই শেষ করে যার যার ক্লাসরুমে ফিরে গেছে, যারা ফিরে যায় নাই তারা এনসিপি করছে। আমরা 90-এর গণঅভ্যুত্থানের নেতা ছিলাম, আমি তখন হলো 3rd ইয়ারে পড়ি। উই স্টেট গোয়িং টু দি ক্লাসরুম। আমরা ভাবি নাই যে আমাদের ক্ষমতায় যাইতে হবে, আমাদের হলো সংসদে যাইতে হবে। আমাদের ওই ছাত্র সংগ্রাম পরিষদের এক আমানুল্লাহ আমান এবং নাজিবুদ্দিন আলম ছাড়া কেউ পার্লামেন্টে যায়। আর হাবিব ভাই ছাত্রলীগের, উনি ইলেকশন করেছিলেন, জিততে পারেন। 24-এর গণঅভ্যুত্থানে কখন কোথায় বলা হয়েছিল 72-এর সংবিধান হচ্ছে মুজিববাদী সংবিধান? কোথায় কখন কে বলেছে? কেউ তো বলেন। ইভেন কি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কি শেখ হাসিনার পদত্যাগ চেয়েছিল? তাদের 9 দফায় কি এটা দেখাতে পারবে তারা শেখ হাসিনার পদত্যাগ চেয়েছিল? আমরা প্রথম বাম গণতান্ত্রিক জোট, এই যে সিপিবি অফিসের সামনে যে মানববন্ধন সেখানে, তারপর যে আমাদের যে দ্রোহযাত্রা, আমরা প্রথম হলো শেখ হাসিনার এই আন্দোলনে শেখ হাসিনার হলো আমরা এক দফা আমরা উত্থাপন করেছিলাম শেখ হাসিনার পদত্যাগ। আর আমরা প্রথম বাম গণতান্ত্রিক জোট 2019 সালে 11ই জানুয়ারি, 2018 সালে 30 ডিসেম্বরের নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিলাম আমরা, তাদের একটা কনভেনশন হয়েছিল প্রেস ক্লাব অডিটোরিয়াম। সেটার সভাপতি ছিলেন মোহাম্মদ শাহ আলম। অনুষ্ঠানটা পরিচালনা করেছিলেন বাসদের এখনকার যিনি সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ এবং রহিম হোসেন প্রিন্স। সেইখানে প্রথম বলা হয়েছে যিনি দিনের ভোট রাতে করেন তাকে আর বাংলাদেশের ক্ষমতা আমরা দেখতে চাই না, তাকে অবিলম্বে হলো ক্ষমতা থেকে উচ্ছেদ করতে হবে। এই কথাটা কিন্তু 2019 সালের 11 জানুয়ারি প্রথম বলা হয়েছে। সুতরাং ক্ষমতা থেকে উচ্ছেদের বিষয়টা আমরা বামরা অনেক আগ থেকে বলছি, তারা কিন্তু বলে না। ফলে তারা আজকে যেসব কথা বলছে এগুলো হচ্ছে আফটার ইভেন্ট, ঘটনা ঘটে যাওয়ার পরে এখন কল্পনা করে কিছু গল্প বানিয়ে তারা বলছে। কারণ আমি তো রাজপথে ছিলাম, আপনিও তো রাজপথে ছিলেন। আমরা তো আমাদের ওই সময় জুলাই মাসের 15 তারিখ থেকে এবং 5ই আগস্ট পর্যন্ত, বা 5ই আগস্টের পরেও মানে সরকার গঠনের আগ পর্যন্ত 8ই আগস্ট পর্যন্ত, আমরা তো আমাদের 24 আওয়ার্সের মধ্যে ওই ঘুমানোর 4-5 ঘন্টা ছাড়া আর বাকি সময়টা তো আমরা রাজপথেই ছিলাম, জনগণের সাথেই ছিলাম। সুতরাং কেউ যদি নতুন নেগেটিভ তৈরি করতে চায়, একটা নেগেটিভ তৈরি করতে চায়, সেও ফেসিস্টের রূপ গ্রহণ করবে। ফলে আমি তাদেরকে বলবো দেয়ার ইজ মেনি নেগেটিভ। আপনি একদিকে দেখছেন এটা অন্ধের হস্তে দর্শনের মতো, এক একজন এক এক দিক থেকে দেখছেন। মানে এই প্রসঙ্গে এটাকে রিলেট করে যদি শেষ সংক্ষেপে যদি একটু বলেন, মানে জুলাই সনদ নিয়ে এক ধরনের বিতর্ক চলতেছে, গণভোটের কথা হচ্ছে, এবং মানে এই ধরনের গণভোট এটা আসলে কতটা জরুরি সেটা নিয়েও আরেক ধরনের প্রশ্ন উঠেছে। আর সর্বশেষ মানে এই যে জুলাই সনদের এই সকল মানে আপত্তি বা নোট অফ ডিসেন্ট নিয়েও অনেক ধরনের কথাবার্তা আছে, এইগুলো মিলে কি আপনারা জুলাই সনদকে সার্থক করছেন? আমি ব্যারিস্টার স্বাধীন মালিকের একটা মানে চমৎকার কথা দিয়ে শুরু করতে চাই। এটা আমারও ব্যারিস্টার স্বাধীন মালিক বাংলাদেশের লিগাল লুমিনারিস। তো উনি বলছিলেন যে আপনারা বাঁশের মই দিয়ে চাঁদে যাওয়ার চেষ্টা করছেন। যে পার্লামেন্ট সংবিধানের উপরে হলো শপথ নিবে, ওথ বাউন্ড, সেইটাকে খোল লালচে পাল্টাতে দিতে পারবে। আমি একটা ইংরেজি বলেছিলাম, আমার না এটা ধার করা হয়েছিলাম আমি, রাইট টু অ্যামেন্ড ডাজ নট ইনক্লুড রাইট টু ডেস্ট্রয়। আপনি অ্যামেন্ড করার অধিকার পেলেন কিন্তু ধ্বংস করার কোনো অধিকার পেলেন না। তার মানে আপনি পুরা গাঠনিক যে মানে পরিবর্তন করতে পারবেন না। যেমন দ্বিদলীয় মানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আপনি করতে পারবেন না, সংবিধানের মূলনীতি আপনি পরিবর্তন করতে পারবেন না। এইটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে গণভোট। আমি বলেছিলাম
আমি বলেছি যদি আপনারা গণভোট করেন। তার আগে আমরা কি বলেছিলাম, আমাদের বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে আমরা বাম গণতান্ত্রিক জোট মনে করি না, এবং আমার দল বাসদ মনে করে না গণভোটের প্রয়োজন আছে। গণভোটে যে অপ্রয়োজনীয় বিষয়, ইট উইল বি মিয়ারলি এ জনমত যাচাই। কারণ এই গণভোটের রায় কোনোভাবে বাইন্ডিং হবে না নেক্সট পার্লামেন্টের। কারণ কি? কারণ হচ্ছে যে পার্লামেন্ট সার্বভৌম না, পার্লামেন্টের অভিভাবক হচ্ছে হলো উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট বা আপিলেট ডিভিশন। কিন্তু পার্লামেন্টের এই যেই এখতিয়ারটা আছে সেটা হচ্ছে বাইরে থেকে কেউ পার্লামেন্টকে ডিকটেট করতে পারে। তার মানে একটা গণভোটের নির্দেশ পার্লামেন্ট মানতেও পারে, সেটা নৈতিকভাবে গ্রহণ করতে পারে, কিন্তু আইনগতভাবে মানার কোনো মানে ইয়ে নাই, তার বাধ্যবাধকতা নাই। ফলে আপনি গণভোট করলেন, গণভোটের রায় নিলেন, এটা জনগণের কাছ থেকে রায় নিলেন। এই রায়টা পরবর্তী পার্লামেন্টের কাছে আপনার কি বলে একটা নৈতিক বাধ্যবাধকতা হতে পারে, কিন্তু আইনগত বাধ্যবাধকতা নাই। ফলে আপনি এটা মিয়ারলি জনমত যাচাই। আমি আগের দিন বক্তৃতায় বলেছিলাম যে এইটা একটা সোশ্যাল কন্ট্রাক্ট। আমরা 30টা দল এখানে আছি, 30টা দল হলো এই জুলাই সনদে আমরা স্বাক্ষর করবো। এটা একটা পলিটিক্যাল কন্ট্রাক্ট অথবা সোশ্যাল কন্ট্রাক্ট বলতে পারেন। আমি বলেছিলাম, আমি খুব ক্যাটাগরিক্যালি বলেছিলাম, আমি অন্তর থেকে বলেছিলাম, এখনো আমি এটা বিশ্বাস করি যে এমন একটা প্রভিশন রাখা হোক, প্রত্যেকটা কন্ট্রাক্টের সাক্ষী থাকে না, সাক্ষী করা হোক 18 কোটি জনগণ। যদি কেউ এই কন্ট্রাক্ট ভঙ্গ করে, that party will be liable to the people. পিপলের কাছে লাইবল হবে এইটা। আর আমি বলছি যদি আপনারা তারপরেও যদি আপনারা গণভোট করেন, আমরা একটা পথ দেখাইতে পারি আপনাদের। 1991 সালে শাহাবুদ্দিন আমলে যে গণভোটটা হয়েছিল, তখন তো এটা প্রেসিডেন্সিয়াল ইয়ে ছিল, প্রাইম ইয়ে ছিল না, সংবিধানে প্রধানমন্ত্রীর শাসিত ছিল না। ফলে ওই যে গণভোটটা হয়েছে তখন একটা আইন তৈরি করে হয়েছিল, গণভোট আইন 1991। সেই আইনটাকে আপনার মানে সংশোধন করতে পারেন বা একটু চেঞ্জ করতে পারেন, সেই আইনের অধীনে আপনারা নির্বাচন করতে পারেন। তো এই 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 যে ঐক্যমত্য কমিশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে বিএনপি, জামাত আর এনসিপি, এবং তাদের মধ্যেও গুরুত্বপূর্ণ হচ্ছে হলো বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব। সালাউদ্দিন সাহেব ইজ টেকেন আওয়ার প্রপোজাল, এবং উনি বলছে যে ওই আইনটা দরকার নাই, ওই আদলে আমরা একটা গণভোট আইন 2025 আমরা করি, সেটার অধীনে আমরা নির্বাচন করি। এইটা হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন। যদি কোনো ঐক্যমত্য কমিশন, এটা আমাদের 4 জনের, ফিরোজ ভাই, আমার, মোস্তাক ভাই এবং মাসুদ রানা, আমাদের 4 জনের কন্ট্রিবিউশন, 4 জনই আমরা এই কথাটা বলেছি। ঐক্যমত্য কমিশন মানে হচ্ছে তো ঐক্যমত্য তৈরি করার কমিশন, ভিন্নমত তৈরি করার তো কমিশন না। সুতরাং আপনার যেই বিষয়গুলির উপর ঐক্যমত্য হয়েছে সেইগুলির উপর আপনি যদি গণভোট করেন, গণভোট করতে পারেন। কারণ গণভোটে তো আপনি 84টা প্রশ্ন দিবেন না, বা সংবিধান ইস্যুতে যে 19টা প্রশ্ন, সেই 19টা প্রশ্ন দিবেন না। ইউ উইল থ্রো এ ওয়ান কোশ্চেন, যেটার উত্তর হবে হা বা না। আমি তো 24টা প্রশ্ন খুঁজে পাই হলো আনসার করতে পারবো না। সো ঐক্যমত্য কমিশনের কাছে আমাদের ডাইরেক্ট আবেদন ছিল, যেই বিষয়গুলিতে ঐক্যমত্য হয়েছে সেইগুলি নিয়ে আপনি গণভোটে যান, আর বাকিগুলি ছেড়ে দেন যার যার পার্টির কাছে। আমরা যার যার পার্টির ম্যানিফেস্টোতে ওটা ঢোকাই দিই, আমরা জিতলে ওই আমরা কার্যকর করবো। এবং বিএনপি যদি জিতে, বিএনপি হচ্ছে হলো 5ম সংশোধনীর যেই মূলনীতি সেটা কার্যকর করবে, কিন্তু এখন যে মূলনীতি আছে সেটাকে আপনি হলো টাচ করেন। আর আমরা বলেছিলাম যে মূলনীতি ইস্যুতে যেটা আপনি প্রশ্ন করেছেন আমাকে, মূলনীতি কেন আমরা কমিউনিস্ট পার্টি কেন এত মানে আমাদের সেন্সিটিভ আমাদের জন্য, কারণ হচ্ছে যে এই মূলনীতিগুলি কি হয়েছে যে পাকিস্তানের যে 23 বছর যে তীব্র লড়াই করে মানুষ জীবন দিয়ে, রক্ত দিয়ে, জেল কেটে, আমাদের অমূল্য লাহিদা 50 বছর জেল খেটেছে ব্রিটিশ আর পাকিস্তান আমল মিলিয়ে। আমাদের কমরেডরা বছরের পর বছর আন্ডারগ্রাউন্ডে ছিল, তাদের পরিবার ছিল না, সন্তান ছিল না, তারা অনেক সম্পত্তির মালিক ছিল, সেই সম্পত্তি পাকিস্তান দখল করে নিচ্ছে। কমরেড মনির সিং এর বাড়িতে মানে হাল চাষ করে দিচ্ছে। এই তো একটা লড়াই। মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ জীবন দিচ্ছে, 2 লক্ষ নারী তাদের উপর যৌন নিপীড়ন হচ্ছে। সেইখানে মুক্তিযুদ্ধের যেই ঘোষণা, সেখানে কি বলা হয়েছিল? সেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের কথা বলা হয়েছিল। এবং এই যে লড়াই, এই যে মানে ঘোষণা, অঙ্গীকার, তারই হলো ঘনীভূত প্রকাশ হচ্ছে হলো আমাদের সংবিধানের মূলনীতি। সেখানে
সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং হচ্ছে গণতন্ত্র, এগুলির প্রত্যেকটার কিন্তু ব্যাখ্যা আছে। 23 বছরে এগুলি প্রতিটাই হচ্ছে লাঞ্ছিত হয়েছে। বাংলাদেশের মানুষ লাঞ্ছিত হয়েছে, বাঙালি জাতীয়তাবাদ লাঞ্ছিত হয়েছে, গণতন্ত্র লাঞ্ছিত হয়েছে, আপনার ধর্মনিরপেক্ষতা লাঞ্ছিত হয়েছে, আপনার মানুষের মধ্যে যে সমতার যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা 11 দফার মধ্যে ছিল, যে 11 দফা দিয়ে 69 গণ অভ্যুত্থান হয়েছে, যে 11 দফার কালমিনেশন 71 মুক্তিযুদ্ধ। ফলে এই যে মানে ঘনীভূত প্রকাশ, আমরা সেটা ছাড়তে পারি। দিস ইজ আওয়ার পলিটিক্স, আওয়ার ফিলসফি। ফলে আপনি ওটা পরিবর্তন না করে বিদ্যমান 4টা মূলনীতিকে রেখে এর জন্য যদি আপনি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি যুক্ত করেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনাকে এমবিগুইটি না রেখে স্পষ্ট বলতে হবে এই বিদ্যমান 4টা থাকবে, সঙ্গে আরো 3টা আমরা যুক্ত করবো। এই নির্বাচনকে কেন্দ্র করে আসলে বামপন্থীদের আমরা কতটা সম্ভাবনা দেখতেছি? একটা জিনিস হচ্ছে যে আপনার যেটা বললো, মানে ওর 24-এর অভ্যুত্থান একটা সম্ভাবনা তৈরি করছিল, বামপন্থীরা কি আরেকটি ট্রেন মিস করলো? এবং বামপন্থার রাজনীতির যে বিকাশ বা তার সম্ভাবনা আসলে এই সময় সে সামনের নির্বাচন বা সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি মিলে আপনি আসলে কতটা দিয়ে দিচ্ছেন? বামপন্থীরা তো স্টেশনেই যায়নি, আপনি ট্রেন মিস করার কথা কেন বলতেছেন? আমরা আমাদের আমাদের কংগ্রেস আমাদের কতগুলি নির্দেশ দিয়েছে। সেই নির্দেশগুলো হচ্ছে যে আমরা একটা, আমাদের যে বাম গণতান্ত্রিক জোট আছে, এটা আমাদের হলো আদর্শগত জোট, আদর্শিক জোট। এইটাকে আমরা এটাকে সেন্টার করে আমরা হয়তো অন্যান্য বামপন্থী দলগুলি যদি আমাদের সাথে যুক্ত হতে চায়, আমরা তাহলে আমাদের এই আদর্শিক জোট বাড়াবো। কিন্তু এর পাশে আমরা একটা মানে ইলেকশন আন্ডারস্ট্যান্ডিং, ইলেকশন ইউনিটি করবো। খুব কম সময়ের মধ্যে একটা উদাহরণ দিয়ে দিই, সেটা হচ্ছে যে ভারতে বাম ফ্রন্ট আছে। বাম ফ্রন্ট কখনো 4টা দল নিয়ে, কখনো কখনো এসইউসিআই এবং সিপিআইএম লিবারেশন নিয়ে 6টা দল হয়। এই 6টা দল আবার মানে এসইউসি নাই, 5টা দল প্লাস আছে আবার হলো কংগ্রেস সহ আরো 30টা দল মিলে তারাও একটা ইলেকশন ইউনিটি করছে না। আবার পশ্চিমবঙ্গে যদি আসেন, ওই মানে ইন্ডিয়া জোটের পাশে ফুরফুরা শরীফের পীর সাহেবের যে দল আইএসএফ, তাকে নিয়ে হচ্ছে হলো তারা জোট করেছে। গত নির্বাচনে ওরা কেউ জিততে পারেনি, ফুরফুরা শরীফের পীর সাহেব হলো যে সুতরাং আমরা ইলেকশনে, আমি যেই কম্পোজিশনটা আমি বলেছি আমাদের কংগ্রেসে, আমরা আমাদের দলিলে বলেছি, আমরা এই যে জোটটা আমাদের মানে বাম গণতান্ত্রিক জোটের পাশে ফেসিবাদী বাম মোর্চা, তার সাথে বাংলাদেশ জাসদ, তারপরে আছে হলো আপনার ঐক্যনেট, তারপরে গণফ্রন্ট, এদেরকে আমরা সবাইকে যুক্ত করার চেষ্টা করব। হ্যাঁ, কিন্তু তার পাশে আমরা মনে করি যে সামাজিক যে শক্তিগুলি আছে, যেমন ধর্মীয় সংখ্যালঘু, তারপরে হচ্ছে আপনার জাতিগত সংখ্যালঘু, সে পাহাড় হোক, আদিবাসী হোক, তারপরে হচ্ছে আপনার চা শ্রমিক জনগোষ্ঠী, 7 লক্ষ চা শ্রমিক জনগোষ্ঠী, তারপর হচ্ছে নানা রকম দলিত, 65 লক্ষ দলিত বাংলাদেশে আছেন। তার পাশাপাশি এই যে অন্তর্বর্তীকালীন সময়ে সবচেয়ে নিপীড়িত কারা, সবচেয়ে নিপীড়িত হচ্ছে যারা মুসলমান হয়েও চিন্তার ভিন্নতার কারণে, হ্যাঁ, বা আকিদার ভিন্নতার কারণে, বা ধরেন তরিকার ভিন্নতার কারণে তারা নিপীড়িত। প্রতিদিনই আমরা মাজার ভাঙার কথা শুনছি, যে সুফি চিন্তায় যারা করে, যারা সহজিয়া চিন্তা করেন, সেই সকল মানুষের উপর আক্রমণ হচ্ছে, তাদেরকে তাদের লাশ কবর থেকে তুলে এনে চিতায় জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই যে একটা জনগোষ্ঠী, প্রায় 2-2.5 কোটি মানুষের একটা জনগোষ্ঠী, তারা সবচেয়ে বেশি নিপীড়িত এখন। তাদের যে চিন্তা, একটা ডেমোক্রেটিক লড়াইয়ে তাদের, আমি বলি না যে কমিউনিস্ট বা সমাজতান্ত্রিক লড়াই, তাদের একটা, আমাদের এখন তো ন্যূনতম লড়াই হচ্ছে ডেমোক্রেটিক সরকার প্রতিষ্ঠা করা। সেই ডেমোক্রেটিক লড়াইও যদি আমরা তাদেরকে পাশে পাই, হ্যাঁ, এই সোর্স গুলি যদি আমরা একসাথে কাজ করতে পারি, তাহলে প্রায় 6-7 কোটি মানুষ আমরা। তার সাথে তার পাশে তো আমাদের শ্রমিক, কৃষক, খ্যাত মজুদ, মেহনতি মানুষ, নারী, তাদের তো সংগঠন আমাদের আছেই। ফলে এই যে বিশাল 6-7 কোটি মানুষের একটা এটা আমি খুব মানে বলছিলাম যে বিএনপির একটা বাক্স আছে, ধানের শীষ মার্কা বাক্স আছে, জামাত ইসলাম এবং ইসলামী দলগুলি একটা বাক্স আছে। আমরা গরিব মানুষের জন্য একটা বাক্স করতে চাই, আমাদের মার্কা যাই হোক, কিন্তু গরিব মানুষের জন্য একটা বাক্স করতে চাই। এই গরিব মানুষকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। আরো একটু আগে আমি বলছিলাম, যেটা হয়তো অনেকে হলো বলবে যে আপনি বেশি আশাবাদী, এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো, 2031 সালে আমরা ধাক্কা দিব এবং 2036 সালে আমরা ক্ষমতা অর্জন করবো। অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা পাবলিক ভয়েসে আমরা আব্দুল্লাহ কাফি রতনের সাথে আজকে আমরা একটা চমৎকার প্রাণবন্ত আমরা একটা আড্ডা দিলাম, আলাপ করলাম।
অনেকগুলো রাজনৈতিক বিষয়, সমসাময়িক অনেকগুলো প্রশ্ন নিয়ে রতন ভাই খুবই প্রাঞ্জলভাবে, দৃঢ়তার সাথে এবং একটা স্বপ্নকে ধারণ করে তিনি অনেকগুলো কথা আমাদের সাথে বলেছেন। আমরা নিশ্চয়ই আশা করব বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটবে, বাংলাদেশে একটা গণতান্ত্রিক যে রাজনীতি সংস্কৃতির যে চেতনা, সেই চেতনা বিকশিত হবে। সেখানে বাংলাদেশের এই গণতান্ত্রিক শক্তিগুলো তারা আরো বেশি সামনের দিকে এগিয়ে যাবে, বাংলাদেশের জনগণকে নেতৃত্ব দেবে, সেই প্রত্যাশা রেখে আজকের আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পাবলিক ভয়েসের সাথে থাকুন, রেড মাইকের সাথে থাকুন। ধন্যবাদ।